আমি সংক্ষেপেই বলবো, আমার তো সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান নেই। মানে সিনেমা সবচেয়ে মিথ্যা কথা বললেও বলতে আপনি সিনেমা দেখিও না, তাহলে আপনি কোন অধিকারে এখানে বসেছেন? তো কোচি সাহেবের প্রশংসা করতে হয় যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আলোচনার এই ধরনটা আমি পছন্দ করি, যেটাকে প্যানেল ডিসকাশন বলে ইংরেজিতে। আমরা যখন বলি অমুকে বক্তৃতা করবেন বলে অনেকক্ষণ ধরে একজন ঘোষণা করে, তারপরে আরেকজন এসে বলে, এরপর এত অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে বরঞ্চ আমরা যদি মাইক হস্তান্তর করে আলোচনা করি ভালো হতো। আপনারা যারা বসে আছেন তারা অধিকাংশই আমাদের চেয়ে ভালো বলবেন, কিন্তু অসাধারণ বিনয় এবং সৌজন্যের সাথে আপনারা এই গ্রীষ্মের দুপুরে, এখন তো প্রায় গ্রীষ্মই, শরৎকালের গ্রীষ্ম, যাও অনেককে আমি ঘুমাতে দেখছি, আমি নিজেও ঘুমিয়ে পড়ছি, কারণ আলোচনা যখন শ্রুতি মধুর হয় তখন ঘুম আসে। আচ্ছা, আমি পুরনো কথাই বলি। কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র কমিশন গঠনের প্রস্তাব নিয়ে কয়েকজন চলচ্চিত্রকার তরুণ, ওরা কি ভেবে জানি না, আমাকেও বলেন আসেন। এই জিনিস আমি কোনোদিন যাই নাই। চলচ্চিত্র প্রকাশনা বিভাগ, ডিএফপি বলে, তারই একটা ভবন, এই কোথায় যেন এটা, বেইলি রোডে। হ্যাঁ হ্যাঁ, তো সার্কিট হাউস রোডে গেলাম, মানে জায়গা, সেখানে একটা পুকুরও আছে, পুকুরের মাছও দেখা যাচ্ছে। ঢাকা শহরে এত বড় দালানের ভিতর পুকুর। তো একজন প্রাক্তন মন্ত্রীর নাম করলেন, আমি সেই নামটা আর করছি না যেহেতু তিনি দেশে নাই, বেলজিয়াম চলে গেছে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থার একটা দিক। জাতীয় চলচ্চিত্র নীতিমালায় কিছু সংশোধনী প্রস্তাব তারা এনেছেন, এবং তারা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে একটা জাতীয় চলচ্চিত্র কমিশন করতে হবে। আমি যেটুকু বুঝেছি তারা 10টা জিনিসের প্রস্তাব দিয়েছেন, 10 ভাগে বিভক্ত করে। আরেকটা একটা চলচ্চিত্র কেন্দ্র তৈরি করতে হবে, আমি যা বুঝলাম। আমার মনে কয়েকটা প্রশ্ন আসলো। আমাদের এখানে যখন পাকিস্তান আমলের মাঝামাঝি 1958 সনের দিকে গুলশান এলাকা গঠন করা শুরু হলো, এই জায়গার নাম ছিল আগে ভোলা, আপনারা যে এখনো ভোলা মসজিদ বলে। সেই যে পরিকল্পনা তারা কোনো, সেখানে তারা একটা হ্রদ করলেন, আপনাদের হ্রদ বললে বলে বুঝবেন না, লেক বলে ইংরেজিতে। এই হচ্ছে বনানী হলো। শুনেছি বনানী নামটা দিয়ে পুরস্কার জিতেছিলেন অধ্যাপক মুনির চৌধুরী, এবং তাকে একটা প্লটও দেওয়া হয়েছিল 7 নম্বর রোডে, বৈশাখী পার্কের সামনে। আর ধানমন্ডি, এগুলো আপনারা জানেন কীভাবে হয়েছে। এখানে কোথাও একটা পাবলিক লাইব্রেরির জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি, একটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি। এখন সেখানে সিদ্দিকিস দেখবেন, সেখানে নানা রকমের জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল দেখবেন, সবগুলো হচ্ছে লোকের বসত বাটিতে, অর্থাৎ বরাদ্দ করা বসত বাটিতে স্কুল হচ্ছে। তো সিনেমা হলের প্রশ্নে ওঠে না। আমি ধর্মীয় উপাসনালয়ের কথা তুলছি না, সেটা ভুল ব্যাখ্যা করতে পারে লোকে, কিন্তু মানুষ সমাজ যেটা প্রয়োজন বোধ করে, মানে সমাজের পরিকল্পনাকারীরা যে প্রয়োজন বোধ করে, সেটার জন্য জায়গা বরাদ্দ করে। কিন্তু পাবলিক লাইব্রেরির জায়গা বরাদ্দ করে ঢাকা শহরে কেউ বোঝেনি। ঢাকা একটা পাবলিক লাইব্রেরি আছে বটে শাহবাগে, এবং অন্য জায়গাও থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি না কোন কোন পাড়ায় কে কে আছে, এটা আমার অজ্ঞতা। সিনেমা যেমন দেখি না, পাবলিক লাইব্রেরি তো যাই না। লাইব্রেরি বলতে আমরা মনে করি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি, বাংলাদেশের পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, আর 2-একটা ছোটো ছোটো লাইব্রেরি আছে। বাংলাদেশ ব্যাংক একটা ভালো লাইব্রেরি আছে, বিআইডিএস একটা লাইব্রেরি আছে। এই তাহলে সিনেমা দেখানোর ব্যাপারে আর কি বলবো। এখন হচ্ছে এইটা একটা দশা। সিনেমা হল আছে আমাদের, কতটা আছে আমি একটা আপনাদের সাথে বক্তৃতা ছোট করার জন্য একটা বই আমি পেয়েছি। এটা ওই যে কোচি শুরুতে বলেছে, মধুপো প্রকাশ করেছে। যেহেতু মধুপো একটা ক্ষুদ্র প্রকাশনা সংস্থা, ওই যে আপনার মোবাইল ফোনে বানানো সিনেমার মতো, এটা মোবাইল ফোনে প্রকাশিত বই। এইটা আপনারা পড়বেন, আমি বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি। এখন বিজ্ঞাপন সংস্থায় চাকরি করতে হবে, বুঝতে পারছি। তো এই বইতে একটা ছোট দলিল আছে। দলিলটা হচ্ছে 1971 সনে অক্টোবর মাসে জহির রায়হান এবং আলমগীর কবির মূলত তারা একটা সমিতি গঠন করেছেন। অন্যদেরকে ছোট করছি না, নাম করছি। নাম ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি। এখন বাংলাটা বানান লিখতো উঁ দিয়ে, ব আকার উঁ। এটা একটা রোগ ছিল বুদ্ধিজীবীদের, তারা বাংলা এভাবে লিখতেন। আর দেশ কথাটা আলাদা ছিল, বাংলা ব আকার উঁ ল আকার গ্যাপ, আবার দেশ। চলচ্চিত্র শিল্পী আলাদা শব্দ, ও কুশলী সমিতি। তারা যে দলিল পেশ করেছিলেন সেটা একটু মাজা ঘষা করে 1972 সনের 1 জানুয়ারি, আপনারা এখানে যারা জন্মেছেন অনেকের জন্ম কিন্তু 1 জানুয়ারি। কিভাবে? আমরা সকলে 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করি। তো এই দলিলটা 1 জানুয়ারি 1972-এ সৈয়দ হাসান ইমামের স্বাক্ষরে একটা পাণ্ডুলিপি পাওয়া গেছে। সেই পাণ্ডুলিপিটা এখানে মুদ্রিত হয়েছে। আমি সেটার কিছু অংশ দিয়ে আলোচনা শুরু করলে বোঝা যাবে। ওনারা প্রস্তাব করেছিলেন, এই দলিলের মূল প্রণেতা হিসেবে উনি বলছেন, এটা মীর শামসুল আলম বাবুর সম্পাদনা করেছেন। বাবুর জন্ম 1971 সনে,
আর এই দলিত 1971 সনের 72 সনের 1 জানুয়ারি বেরিয়েছে, তাতে কি চিন্তা প্রকাশিত হয়েছিল, এটা একটা ঐতিহাসিক তথ্য। যারা ইতিহাসের ছাত্র, আমি বোধহয় সেই অধিকারী এখানে বসেছি আপনাদের সাথে একটু ইতিহাসের আলোচনা করার। এখানে আরেক ঐতিহাসিক বসে আছেন আমাদের সামনে, ইতিহাসবিদ বলা বোধহয় ভালো। হ্যাঁ, ঠিক আছে। খান মাহবুব খান হলো আমার ভাই নয়, কিন্তু বন্ধু মাত্র। তো সেই ভদ্রলোকের ইতিহাস বোধ থেকে আমি একটু বলি। হাসান ইমাম এটা লিখেছেন, মানে নোট লিখেছেন আমাদের বোধে, সম্ভবত এটা আমাদের আতিকুজ্জামান রাসেলের লেখা নোট হইতে পারে, ইয়ারও হইতে পারে, বাবুরও হইতে পারে না। এই নীতিমালার আদি সংস্করণ 1971 সালের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। হাসান তৌফিক ইমাম সাহেব এখন মারা গেছেন। এইচটি ইমাম বলতেন যাকে, গত বিভিন্ন নির্বাচনে যিনি প্রধান কারিগর, তিনি বলতেন প্রবাসী বাংলাদেশ সরকার বলে কোনো সরকার ছিল না, অস্থায়ী বাংলাদেশ সরকার, এটা বলতেন উনি। পরে স্বাধীন দেশের জন্য সরকারের নিকট নীতিমালাটি পুনরায় জমা দেওয়ার জন্য সামান্য পরিমার্জনা করে নতুন খসড়া তৈরি করা হয়। এতে সৈয়দ হাসান ইমামের হাতের লেখায় 1 জানুয়ারি 1972 তারিখটি পাওয়া যায়। আমি তার কয়েকটা হাইলাইট করি। এখন আমাদের তরুণেরা বলছেন জাতীয় চলচ্চিত্র কমিশন, এনারা কি প্রস্তাব করেছিলেন? এটার মূল কারিগরদের মধ্যে একজন হচ্ছেন আলমগীর কবির, আর জহির রায়হান। তাদের প্রস্তাব ছিল, আমি মাঝখান থেকে পড়ছি, সমগ্র চলচ্চিত্র শিল্পকে জাতীয়করণ ও তার ভবিষ্যৎ পরিচালনার জন্য অবিলম্বে ন্যাশনাল কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি নামে একটা সংস্থা সরকারকে গঠন করতে হবে। চলচ্চিত্র শিল্পের সবকিছু নিয়ন্ত্রণ করবে এই সংস্থা। এই সংস্থার 7টি বিভাগ থাকবে, আমি দ্রুত পড়ছি। ছবি নির্মাণ বিভাগ, পরিবেশনা বিভাগ, প্রদর্শন বিভাগ, তারা এই রিপিটিশনগুলো করেছেন দুর্ভাগ্যবশত। প্রশিক্ষণ, পাশে আপনি না বুঝেন ব্র্যাকেটে লিখেছেন ইংরেজি হরফে, ইনস্টিটিউট বিভাগ। উন্নয়ন বিভাগ, আমদানি ও রপ্তানি বিভাগ, সব শেষে সেন্সর বিভাগ। আর আমাদের বন্ধুরা এখন প্রস্তাব করেছেন কমিশনের অধীনে তারা আবার চলচ্চিত্রের ইয়েকে নিয়ে আসছেন, এই সমস্ত 10টা বিভাগকে নিয়ে আসছেন। তো সেখানে আমি একটু করে বলতে চেয়েছিলাম কার অধীনে কে, এটা তো বোঝা যাচ্ছে না। তারা কমিশনের অধীনে কাউন্সিল নিয়ে গেছেন। আমার মনে হলো কমিশন জিনিসটা কি তারা ঠিক বুঝে উঠতে পারেননি। তো যা হোক, এই আর তাদের দ্বিতীয় পার্থক্য, আমি পার্থক্য দিয়ে আলোচনা করলে আপনার বুঝতে সুবিধা হবে। তো তারা বলছেন কি, এই চলচ্চিত্র কমিশনের যিনি প্রধান হবেন, ম্যানেজিং ডিরেক্টর, তিনি হবেন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তখন তর্ক হলো সচিবের এখন এটা নিয়ন্ত্রণ করবেন। তখন আমি একটু তাদের পক্ষ নিয়ে বলার চেষ্টা করলাম, এটা হলো আমার ফফর দালালি বলে। আমি বললাম না না, যিনি হবেন তার মর্যাদা সচিবের সমান হবে। যেমন প্রধান উপদেষ্টা যিনি সহকারী হয়েছেন এখন, কোচি যাকে পছন্দ করা শুরু, তার দ্বিতীয় প্রিয় দার্শনিক হচ্ছে মাহফুজ আলম। আলাবাদীর পরে সিভিলাইজেশনাল স্টেট যে করবে তার মর্যাদাও কিন্তু সচিবের সমান। তো এই আমি এইভাবে ওদের রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু কাঙ্গালের কথা বাসি হলেও ফলে না, দেখতে পাবেন। এখানে সরকার বাসি কি বলেছিলেন, এই প্রতিষ্ঠানটি মানে যেটা ন্যাশনাল কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি, পাশে আমরা না বুঝি এই জন্য লিখছে এনসিসি। ইংরেজিতে বললেই বুঝি। আমাদের একটা বড় সমস্যা আপনারা আলোচনা করছেন না, আমাদের এই ভাষা সমস্যা। আমি ইতিহাসের পরে দ্বিতীয় হচ্ছে ভাষার ছাত্র বলে দাবি করি। এনসিসি কি? এই প্রতিষ্ঠানটি জাতীয় সরকারের একজন মন্ত্রীর তত্ত্বাবধানে চালিত হবে। আমাদের সিনেমাটোগ্রাফারদের তৎকালীন স্বপ্ন ছিল অন্তত মন্ত্রীর পদমর্যাদারই একজন কেউ এটার প্রধান থাকবেন। বর্তমানে 53 বছর পরে আমাদের চিন্তা একটু নেমেছে, সচিব পর্যন্ত। এখন সচিবের কথা বলি, আমরা সবাই তো আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল। যেমন পুলিশ না থাকলে কি হয় এখন বুঝতে পারছেন। পুলিশ আমাদেরকে অনেক অত্যাচার করে, অনেক চাঁদাবাজি করে, এবং জিনিসের দাম বেড়ে যায়, রাস্তায় ট্রাফিক জ্যাম পুলিশ তৈরি করে, সবই মেনে নিলাম। পুলিশ মাঝে মাঝে আমাকেও 2-1 বার প্রহার করেছে রাস্তায়, যে ভুল দিকে যাচ্ছেন কেন। আমি যেন রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, বলি তা আপনি তো টেলিভিশনে বড় বড় কথা বলেন, আপনি যেন ভুল দিতে যাচ্ছেন। পুলিশের একটা বোকার আছে সমাজে, কিন্তু পুলিশ না থাকলে, দাঁত থাকলে যেমন দাঁতের মর্যাদা বোঝা যায় না, আপনি পুলিশ থাকলে পুলিশের মর্যাদা বোঝা যায় না। কাজে আমলা থাকলে আমলার মর্যাদা বোঝা যায় না। এখন আমলারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমলাদের মধ্যে আবার 26 ক্যাডার বিসিএস এ, নিচের গুলির কথা বাদ দিচ্ছি, তার মধ্যে একটি ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডার, আর 25টা, আগে 14টা ছিল, এটা বেড়ে 25টা হয়েছে। এদের উন্নতি হয় 3 নম্বর গ্রেড পর্যন্ত। যেমন ধরুন শিক্ষা ক্যাডার, আপনি বহু পিএইচডি দাঁড়িয়ে আপনি বহু কলেজের প্রিন্সিপাল হয়েছেন, আপনি 3 নম্বর গ্রেডে গিয়ে নেমে যাবেন। এখন গ্রেডের উপর একটা সুপার গ্রেড তৈরি করছে আমলারা। সরকারটা যে আসলে আমলারা চালায় তার প্রমাণ, সচিবের একটা সিনিয়র সচিব তৈরি করেছে তারা। এটা আগে ছিল না, আইন করে করেছে তারা। এরকম বহু কাজ করেছেন। এখন আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি তারা তুলছেন। তাদের দাবির মধ্যে একটা যুক্তি আছে। যুক্তিটা কি?
তারা বলছেন যে আমাদের উপর সর্বোচ্চ যাওয়ার সম্ভাবনাটা তো রাখা উচিত। আমাদের উপরে এসে 4 স্তরের পরে আর কারো অনেক উন্নতি হয় না, 4র্থ গ্রেড পর্যন্ত যায়, তার উপরে এসে বাকিটা প্রশাসন ক্যাডারের জন্য দেওয়া হয়। যেমন ঢাকা শহর এই প্রশাসন ক্যাডারের ট্রেনিং এর জন্য 5টা ইনস্টিটিউট আছে, আর শিক্ষা প্রশাসনের জন্য আছে ওই নাইমের একটা ভাঙা। এগুলো আপনারা সকলে জানেন। এই যে বৈষম্য, এখন সিনেমার যে মানে মন্ত্রী জায়গা সচিব আসবেন, তিনি প্রশাসন ক্যাডার থেকে আসবেন। সিনেমার সঙ্গে জানেন এমন কেউ আসবেন কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ করা যায়। তো সেই জন্য আমলাতন্ত্রের ভিতরে যেটাকে বলে সরিষার মধ্যেই ভূত আছে, এইসব কথা আলোচনা না করে আপনি বড় বড় কথা বলতে পারবেন না। পণ্য হোক, পাবলিক গুডস হোক, আমরা একটা রাষ্ট্রের ভিতরে বাস করছি। রাষ্ট্রের কাজ যদি রাষ্ট্র সিনেমা বানাবে না, সিনেমা আপনি বানাবেন, কিন্তু রাষ্ট্র সেটাকে ইংরেজিতে বলে রেগুলেট করবে। রেগুলে মানে রুল তৈরি করবে, রুল অনুযায়ী চালাবে। আমাদের সংবিধানটা লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। আইনের তো অভাব নাই। শাহদিন মালিক সাহেব এইটা বলেই কিন্তু চাকরি হারাইছেন, এখন দেখতে পাবেন। আমাকে জিজ্ঞেস করেন না, মাসুদ কামাল নামক সাংবাদিককে জিজ্ঞাসা করেন। শাহদিন মালিকের কমিশনের প্রদান করার পর আবার অপসারণ করা হলো, তার প্রধান কারণের মধ্যে এটা হচ্ছে একটা। উনি বলেন আইন তো কাগজের মধ্যে আছে, সেটা বাস্তবায়ন করাটা হচ্ছে আসল সমস্যা। যেমন উদাহরণ, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলাতে পরিষ্কার দ্ব্যর্থবোধকতাহীন শব্দ হিসেবে লেখা আছে, কিন্তু কোথাও এটা বাস্তবায়িত হচ্ছে না কেন? আমাদের এটাকে আর লোকে যেন বাংলা ভাষা সম্পর্কে আমাদের যে অবজ্ঞার একটা উদাহরণ, সিভিল সোসাইটি কথা আর বাংলা কেউ করতে পারছে না, কারণ সেটা যে বুঝতেছে না সিভিল সোসাইটি কাকে বলে। এই জন্যই সিভিল মানে হচ্ছে শহুরে, কিউই বলে ল্যাটিন ভাষায়, তার মানে সিভিক বলে উচ্চারণ, তার মানে হচ্ছে শহর। আগে রাষ্ট্র বলতে শহরে বোঝাতো, সিটি স্টেট কথাটা আসতো। এখন যদি রাষ্ট্র বলতে দেশীয় রাষ্ট্র হয়েছে, গোটা জাতি রাষ্ট্র, তাহলে সিভিলের এখন অনুবাদ হবে নাগরিক নয়, ভাবানুবাদ হবে কি জাতীয়। তো সিভিল সিস্টেমে জাতীয় সমাজ, যদি জাতীয় শব্দ পছন্দ না হয়, দেশীয় সমাজ ইংরেজিতে বলে দুটোই করতে পারে। কিন্তু শিল্প কথা তো দুটো অর্থকে ধারণ করে। এটা জানলে রবীন্দ্রনাথ ঠাকুর তখন কবর থেকে ওইটা আর মোড়া করবেন। উনি বলেন কি বানান, কিন্তু দীর্ঘইকার না দিলে আপনি অর্থ করতে পারবেন না। শিল্প শব্দ নিয়ে আপনি বানান বদলাবেন। আমরা যখন চলচ্চিত্র একটি শিল্প, আমরা বলি ইট ইজ এন ইন্ডাস্ট্রি, কিন্তু চলচ্চিত্রতে একটা মডার্ন লেটেস্ট আর্ট, যেটা কোচি সাহেব দাবি করতে চান, এমন আর্ট আর হয় না। কার কার নাম দিয়ে যেন বললেন। তো চলচ্চিত্রের সম্পর্কে না বলার আগে আমি বলি আর্ট কি জিনিস। এক বিরাট মনীষী, ফরাসি নাম আমি বলবো, নাম বললে বিরক্ত করা উচিত বলে, সলিমুল্লাহ খান কারো উদ্ধৃতি না দিয়ে বক্তৃতা দিতে পারে না, কাজে আমি ভিক্টর হুগোর নাম বললাম না। উনি বলতে কেন কোচি সাহেবের এই রোগ পাইছি আমি, কোচির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমি, তার প্রিয় দার্শনিক আলাপবাদ, এটা বলতে হবে।